সূর্যকুমার যাদবের মধ্যে লাখো খারাপ দিক থাকতেই পারে, কিন্তু এমন দলগুলোর কাছে তিনি কোনোদিন হারেননি। একাই চুইংগাম চিবোতে চিবোতে ম্যাচ জিতিয়ে দিতেন। বলুন তো, এখন এর দায়িত্ব নেবে কে? কষ্ট এই কারণে নয় যে ভারত আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে, কষ্ট এই কারণে যে ভারত হেরেছে অর্ধেক শক্তির আয়ারল্যান্ডের কাছে। তাদের অর্ধেক দলই চোটের কারণে খেলতে পারেনি, মূল খেলোয়াড়রাই মাঠে নামেনি। তাহলে এর দায়িত্ব নেবে কে? বৈভব সূর্যবংশী প্লেয়িং 11-এ কেন ছিল না? আর দুই ভাইয়ের ধ্বংসযজ্ঞ আমরা আর কতদিন সহ্য করব? প্রতিটি ম্যাচেরই একটি আলাদা গল্প থাকে। চলুন শুরু থেকেই শুরু করি। প্রথমবারের মতো 3 তারকাওয়ালা জার্সি পরে মাঠে নামছিল ভারতীয় ক্রিকেট দল। উত্তেজনা ছিল চরমে। হ্যাঁ, আমরা মানি যে আইসিসি একটি নিয়ম করেছিল, যার কারণে বৈভব সূর্যবংশী ভারতীয় দলের সঙ্গে থাকবে না, কিন্তু তার অর্থ ছিল শুধু এই যে সে দলের একই ড্রেসিং রুমে থাকবে না। কোথাও কিন্তু এমন কোনো নিয়ম ছিল না যে সে প্লেয়িং 11-এ খেলতে পারবে না। এখন বৈভব সূর্যবংশী খেলেনি বলে শুধু আমি একাই হতাশ ছিলাম না, বরং প্রতিটি ভারতীয় ক্রিকেট সমর্থকই হতাশ ছিল। স্টেডিয়ামে বসে থাকা প্রতিটি দর্শক হতাশ ছিল। আর আমাদের থেকেও যদি কেউ বেশি হতাশ হয়ে থাকে, তাহলে তারা ছিল বিজ্ঞাপনদাতারা। আর তাদের থেকেও বেশি হতাশ ছিল সম্প্রচারকারী সংস্থাগুলো, কারণ তারা এতদিন ধরে শুধু এই বিষয়টাকেই প্রচার করছিল যে বৈভব খেলবে। যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন বৈভব সূর্যবংশীর সামনে কোনো ছোট্ট বাচ্চাকে দাঁড় করানো হয়নি, কারণ সে নিজেই তো একটা বাচ্চা। এমনকি একজন তো বলেই দিয়েছিল শিবম দুবের সামনেই বৈভব সূর্যবংশীকে দাঁড় করিয়ে দিলেই হতো। কিন্তু যদি এটাই যুক্তি হয়, তাহলে শ্রেয়াস আইয়ারের সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে কেন? সে তো বৈভব সূর্যবংশীর থেকেও ছোট, তাই না? গিয়ে তার বায়ো চেক করে দেখুন, সেখানে 25 তারিখ দ্বিতীয় জন্ম তারিখ হিসেবে দেওয়া হয়েছে। বৈভবের ওপর শুধু আমাদের নজর ছিল না, পুরো বিশ্বের নজর ছিল। মাইকেল ভন টুইট করে লিখেছিলেন, আমি সত্যিই অবাক হয়েছি যে এই ভারতীয় দলে বৈভবের জায়গা হচ্ছে না। বেঞ্চে বসে বৈভব সূর্যবংশী ভারতীয় ব্যাটিং দেখছে। একজন ছিল যে একাই আয়ারল্যান্ডের মতো দলকে গুঁড়িয়ে দিতে পারত। একজন ছিল যে চুইংগাম চিবোতে চিবোতে দলকে জিতিয়ে দিত। সূর্যের কথা নিশ্চয়ই আপনাদের খুব মনে পড়ছিল, তাই না? এখন যদি আপনারা ভাবেন যে শুধুমাত্র অভিষেক শর্মাই 200 স্ট্রাইক রেটে অর্ধশতরান করেছিলেন, তাহলে আপনারা একেবারেই ভুল ভাবছেন। আপনারা পুরো ম্যাচটাই দেখেননি। আপনারা প্রসিদ্ধ কৃষ্ণার নামই শোনেননি। কি ভয়ঙ্কর পারফরম্যান্স! স্যালুট বাবু ভাই, এর সামনে তো অভিষেক শর্মাও কিছুই না। এই ভদ্রলোক 24 বলে 57 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, আর সেই সঙ্গে মাত্র 6 ওভারে 27 রান খরচ করেছেন, তাও আবার তখন যখন শক্তিশালী আয়ারল্যান্ডের 4টি উইকেট পড়ে গিয়েছিল। অন্যদিকে তার নাম এমন যে ঠিকমতো গালিও দেওয়া যায় না। সত্যি বলছি, প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আমি আর কি বলবো। কেউ হয় অবিশ্বাস্য খেলোয়াড়, কিন্তু এই ভদ্রলোক তো বিশ্বাসযোগ্য খেলোয়াড়। কেউ হয় আনস্টপেবল, কিন্তু এই ভদ্রলোক পুরো স্টপেবল, বিশেষ করে নিজের দিনেই। কোনো খেলোয়াড় খুব ভালো লাগলে আমরা বলি, ওয়ান অফ দ্য প্লেয়ার আই হ্যাভ নেভার সিন, কিন্তু এনার জন্য কি বলবেন? ওয়ান অফ দ্য প্লেয়ার আই হ্যাভ সিন। বলিউডের অর্জুন কাপুর যেমন, এও তেমনই। ভারতের হয়ে সর্বোচ্চ রান করলেন, সর্বোচ্চ স্ট্রাইক রেটেও খেললেন, আর তিনি আর কেউ নন, প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা যেন বলছে, আইপিএল হলে আয়ারল্যান্ডকে দেখিয়ে দিতাম। এই লোকটা সবসময় সিরিজের শেষ ম্যাচেই ভালো খেলে, যাতে পরের সিরিজে আবার দলে নির্বাচিত হতে পারে। শুরুতে আমি ওর জন্য হাততালিই দিচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল অন্তত বিরক্তিকর ম্যাচটাকে একটু মজাদার করে তুলছে। আমার তো এটাও মনে হয়েছিল যে ভারতীয় দলকে ব্যাটিং অনুশীলন করাতে হবে বলেই ওকে খেলানো হয়েছে। কিন্তু ভাই, এরপর যা দেখলাম সেটা একেবারে অবিশ্বাস্য। লোকজন তো এমনও বলছে, যদি ও গুজরাট টাইটান্সে না থাকত, তাহলে এতদিনে অবসর নিয়ে ফেলত। আমার কেন যেন মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা ভেবেছিল, ব্যাটিংয়ে তো অনেক নিচে নামতে হয়, তাই একটা কাজ করি, বল হাতেই 50 রান করে ফেলি। দুই ভাই, দুইজনই শুধু ধ্বংস ডেকে আনছে। আহা ওয়াশিংটন, আপনার বোলিং দেখে যদি বলতে পারতাম সুন্দর, কিন্তু এই ভদ্রলোকের সব কাজই উল্টো। ব্যাট হাতে 6 বলে 18 রান করলেন, আর বল হাতে 12 বলে 9 রান দিয়ে ফেললেন। ব্যাট আর বল দুটোর সঙ্গেই যেন সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। কেউ ওকে একটু বুঝিয়ে বলুন। এই দুই ভাইয়ের কল্যাণেই আয়ারল্যান্ড, যাদের 150 রানের মধ্যেই থেমে যাওয়ার কথা ছিল, তারা 182 রান তুলে ফেলল। আর এর মাঝেই অনেকদিন পর দলে ফিরে হর্ষিত রানা দারুণ বোলিং করলেন।
তিনি ভালো ইকোনমি রেটে 3টি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিলেন। এখন পর্যন্ত এই মাঠে এত বড় লক্ষ্য তাড়া করে কোনো দল কখনো জেতেনি। আমার মনে হয়েছিল, আরে ভারত তো বিশ্ব চ্যাম্পিয়ন, এরা কি আর এই রান তাড়া করতে পারবে না? তারপর অভিষেক শর্মা পাওয়ার প্লেতেই যেভাবে শুরু করলেন, মাত্র ১৯ বলে অর্ধশতরান করে ফেললেন, তখন মানুষ বলতে শুরু করল, আরেকজন সূর্যকুমার যাদব জন্ম নিয়েছে, যে শুধু আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো ছোট দলগুলোর বিরুদ্ধেই পারফর্ম করবে। আজ সঞ্জু স্যামসনের ব্যাট চলেনি, ঈশান কিশনের ব্যাটও চলেনি, কিন্তু শ্রেয়াস আইয়ারের কি হল? কেউ একজন শ্রেয়াস আইয়ারকে বোঝাও, আমরা পাঞ্জাবের সমর্থক নই, আমরা ভারতীয় ক্রিকেট দলের সমর্থক। এই ধরনের পারফরম্যান্স দেখার অভ্যাস আমাদের নেই। শ্রেয়াস আইয়ার এমন প্রথম অধিনায়ক হয়ে গেলেন যিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলেন। কারণ আজ পর্যন্ত আয়ারল্যান্ড কখনো ভারতের বিরুদ্ধে টি-20তে তো দূরের কথা, কোনো ফরম্যাটেই জিততে পারেনি। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, কিন্তু মানুষ এর মধ্যেও ইতিবাচক দিক খুঁজে বের করছে। তারা বলছে, যখন আমরা 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিলাম, তখন পরের ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিলাম। এবারও ঠিক তাই হয়েছে। আমরা 2024 সালের টি-20 বিশ্বকাপ জিতলাম, আর তার পরের ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে হেরে গেলাম। আমাকে মিথ্যে আশা দেখাবেন না। শ্রেয়াস আইয়ার যেন বলছে, আয়ারল্যান্ডকে তো খুব সহজেই হারিয়ে দেব, কিন্তু বাস্তবে আয়ারল্যান্ডই যেন তার ঘরে ঢুকে তাকেই হারিয়ে দিয়ে গেল। ব্যাট হাতে শ্রেয়াস আইয়ারের কথা বললে তিনি 7 বলে মাত্র 3 রান করেছেন। ওহো, সরপঞ্চজি তো চলে গেলেন, এখন গ্রামের দায়িত্ব কে নেবে? আর মানুষ তো প্রথম ম্যাচ থেকেই আপনাকে ট্রোল করতে শুরু করে দিয়েছে। মিম বানানো হচ্ছে যে আপনার ব্যাটিং, আপনার অধিনায়কত্ব, এমনকি আপনার অস্তিত্বেরও কোনো মূল্য নেই। আপনার পিয়ারের সামনে শ্রেয়াস আইয়ারের সমর্থকদের স্লোগান হল, যেখানে বড় বড় বিষয় থাকে সেখানে সরপঞ্চ সাহেব দাঁড়িয়ে থাকেন, কিন্তু যেখানে বড় বিষয় নেই সেখানে কি হবে? তার মানে তো এই নয় যে আপনি আয়ারল্যান্ডের কাছেই হেরে যাবেন। আর গৌতম গম্ভীরকেও খুব বেশি কিছু বলা যায় না, না হলে উনি বলবেন, আই অ্যাম দ্য সেম প্লেয়ার হু ওন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ ফর বোথ অ্যাজ অ্যা প্লেয়ার অ্যান্ড অ্যাজ অ্যা কোচ। মানুষ সূর্যকুমার যাদবকে মনে করে বলছে, ইন সার্চ অব আ গোল্ড উই লস্ট আর ডায়মন্ড। ওহে পাজি, একটু হাসিও তো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এগুলো আইপিএলের মতো একেবারে সমতল পিচ নয়। এই পিচে সামান্যও যদি অস্বাভাবিক বাউন্স থাকে তাহলে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়তে পারে। আর যদি আয়ারল্যান্ডের বিপক্ষেই এই অবস্থা হয় তাহলে ভাবুন তো ইংল্যান্ডের বিরুদ্ধে কি হবে। আর ভারতের তথাকথিত সেরা মিডল অর্ডারের কথা বললে, স্টার বয়, ভারতের সহ অধিনায়ক, অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক এবং ভবিষ্যতের মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক তিলক বর্মা 21 বলে মাত্র 19 রানের ইনিংস খেললেন। আমার তো মনে হয় তিলক বর্মার টেস্ট ক্রিকেটই বেশি পছন্দ, কারণ তিনি যখনই টি-20 খেলতে আসেন তখনই টেস্ট ম্যাচের মতো ধীর গতির ইনিংস খেলে যান। আর কতদিন আমরা এশিয়া কাপের সেই ফাইনালের ইনিংসের ঋণ শোধ করতে থাকব? কেউ ওকে বোঝাও, এখন আর ইন্ডিয়া এ দলের ম্যাচ চলছে না, এটা টি-20 আন্তর্জাতিক ম্যাচ। একদিকে আগেই বিরাটের 1-8 জুতো তেমন বিক্রি হচ্ছে না, বিরাটের সমর্থকরাও নিজেদের ঠিকমতো প্রকাশ করতে পারছে না, তার ওপর আবার আয়ারল্যান্ডের কাছে হার। আর আমিও তো বড় বড় কথা বলেছিলাম, আমি আগের 2টি ভিডিও বানিয়েছিলাম, জানেন, তার মধ্যে একটার শিরোনাম ছিল শ্রীলঙ্কা ওয়ান্টস আয়ারল্যান্ড। আর একটা জিনিস তো কিছুতেই বুঝতে পারছিলাম না, আমরা কি ক্রিকেট ম্যাচের মধ্যে বিজ্ঞাপন দেখছি নাকি বিজ্ঞাপনের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখছি? এত বিজ্ঞাপন কে দেয় ভাই? ভিডিওর একেবারে শেষে একটা ছোট্ট মিমি সবকিছু বুঝিয়ে দেয়। র্যাঙ্কিংয়ে 12 নম্বরে থাকা আয়ারল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে, মানে কে কাকে হারিয়ে দিল। শেষে শুধু এতটাই বলবো, সূর্যকুমার যাদবের মধ্যে লাখো খারাপ দিক থাকতেই পারে, কিন্তু এমন দলগুলোর কাছে তিনি কোনোদিন হারতেন না, কোনোদিনই না।